জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর পাঠ্য নোঙর কবিতা সম্পর্কে আলোচনা করব। নোঙর কবিতাটি লিখেছেন কবি অজিত দত্ত। অজিত দত্তের জন্ম 23শে সেপ্টেম্বর 1907 ঢাকার বিক্রমপুরে। মৃত্যু 30শে ডিসেম্বর 1979 কলকাতায়। নোঙর কবিতাটির উৎস হল সাদা মেঘ কালো পাহাড়। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা, কবিতা সংগ্রহ ইত্যাদি। নোঙর কবিতাটি পড়ার আগে আমরা নোঙর কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জানব। এই কবিতায় কি আছে? কবি সুদূরে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন, কিন্তু তরিভরা পণ্য নিয়ে তিনি সারা রাত মিছে দাঁড় টেনে গেছেন, তবুও নৌকা একটুও এগোয়নি। নদীতে জোয়ার আসার পর ঢেউয়ের আঘাত থেকে বাঁচতে মাছ তুলে পাল বেঁধেছেন। কবি সারাদিন রাত মিছে দাঁড় টেনেছেন, তবু তার চেষ্টা সফল হয়নি। মানুষের জীবনেও কখনো কখনো কঠিন শ্রমের বিনিময়ে ব্যর্থতার মুখোমুখি হতে হয়। আত্মতুষ্টির মোহে মানুষ বুঝতে পারে না তার পথভ্রান্তির রহস্য। এবার আমরা নোঙর কবিতার প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। পাড়ি শব্দের অর্থ হলো যাত্রা। সিন্ধু পারে শব্দের অর্থ সমুদ্র পারে। নোঙর শব্দের অর্থ হলো নৌকাকে বেঁধে রাখার এক ধরনের লোহার তৈরি যন্ত্র, অনেকটা বড়শির মতো দেখতে। কবি এই লাইন দুটোর মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমাদের? কবি সিন্ধু পারে পাড়ি দিতে চান, কিন্তু কবির অজান্তেই নোঙর তটের কিনারে উড়ে গেছে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। মিছে শব্দের অর্থ হলো মিথ্যা। এখানে ব্যর্থ প্রচেষ্টাকেই বোঝানো হয়েছে। তাহলে কবি সারা রাত মিছে দাঁড় টানেন কেন? কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান, কিন্তু কবির অজান্তেই নোঙর তটের কিনারে পড়ে যায়। তাই কবি সারা রাত মিছে দাঁড় টানেন। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার কি? চন্দ্র ও সূর্যের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে জল যখন ফুলে ফেঁপে ওঠে, তখন তাকে জোয়ার বলে। এই জোয়ারের সময় ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, আর এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তরি শব্দটির অর্থ হলো নৌকা। এই নৌকাকে আঘাত করে তারা আবার সমুদ্রের দিকে ছুটে চলে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। ভাটা কি? জোয়ারের সময় জল বৃদ্ধি হয়, তার কিছুক্ষণ পরেই সেই জোয়ারের জল আবার নদী গর্ভে বা সমুদ্র গর্ভে ফিরে যায়, তখন তাকে ভাটা বলে। শোষণ কি? তরল পদার্থের রস টেনে নেওয়া ও তাকে শুষ্ক করে দেওয়া।
স্রোত বলতে জলধারা, আহরণ বলতে সংগ্রহ করা বা জোগাড় করা। তারপরে দেখো, জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাই কবি কথক বলছেন, জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে। তট কি? তট হচ্ছে তীর, কূল, কিনারা। এই জোয়ার ভাটায় এই তটের কাছে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে। বাণিজ্য তরী কি? এখানে বাণিজ্য তরী বলতে কবি এখানে সৃষ্টি প্রবাহের যুক্ত থাকা কবি ব্যক্তিত্বকে বোঝাতে চেয়েছেন। এই কবি যা কিছু সৃষ্টি করেছেন তা এক নির্দিষ্ট কবি প্রত্যয়ে বাধা রয়েছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরে কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কবি যতই দাঁড় টানেন, মাছ তুলে পাল বাঁধেন। মাস্তুল কি? মাস্তুল হলো উঁচু শক্ত একটা কাঠের দণ্ড, যেখানে পাল খাটানো হয়। কবি তার নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম দাঁড় টানেন, মাছ তুলে পাল বাঁধেন। তবু তার নৌকা নোঙরের কাছিতে, অর্থাৎ নোঙরের দড়িতে চিরকালের জন্য বাধা থাকে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্তগুলি কি হয়? সাগর গর্জনে কেঁপে ওঠে এবং কবির প্রতিবার দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ ধ্বনি, অর্থাৎ ব্যঙ্গ, ঠাট্টা, উপহাস। যেহেতু কবি দাঁড় টানছেন অথচ নৌকা সামনের দিকে এগোচ্ছে না, তাই এই স্রোতও যেন কবিকে ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কবি আশাবাদী, তার নৌকা সামনের দিকে এগিয়ে যাবে। তাই কবি তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন, অথচ তার এই দাঁড় টানা বিরামহীন হয়। তার দাঁড় টানা অবিরামভাবে চলে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য, তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা, পণ্য শব্দের অর্থ হচ্ছে দ্রব্য বা জিনিস। কবি তরি ভরা পণ্য নিয়ে, তরি ভরা জিনিস নিয়ে সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন। সপ্ত সিন্ধু পার কি? পুরাণে বর্ণিত লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল, এই সাতটিকে একসঙ্গে সপ্ত সিন্ধু বলা হয়। এখানে সপ্ত সিন্ধু পারে মানে 7 সমুদ্র পারে। এই শব্দগুচ্ছটির প্রচলিত অর্থ পাশ্চাত্য। কবি সম্ভবত সেই অর্থেই ব্যবহার করতে চেয়েছেন। অথচ কবির নোঙর কখন যেন তটের কিনারে পড়ে গিয়েছে, সে কথা কবি কখনোই টের পাননি। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাই কবি সারা রাত দাঁড় টানেন। কেন টানেন? যে কবি তরি ভরা পণ্য নিয়ে সপ্ত সিন্ধু পারে পাড়ি দিয়েছেন, অথচ কখন জানি নোঙর তটের কিনারে পড়ে গেছে, সে কথা তিনি বুঝতে পারেননি। তাই তিনি দাঁড় টেনে চলেছেন
নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে এই নোঙর কবিতায় কবি এক বাস্তব জীবনের গতিময়তা, এক চিত্র তুলে ধরেছেন। এখানে নোঙর হলো গতিহীনতা বা আবদ্ধতা বা বন্ধনের প্রতীক, এবং নৌকা হলো গতিময়তা অর্থাৎ জীবনের প্রতীক, প্রাণের প্রতীক। মানে বাণিজ্য তরী এখানে সময় বা কাল, জোয়ার ভাটা হলো জীবনের সুখ দুঃখ, তরি ভরা পণ্য বলতে এখানে কাব্য ফসল, কবির যে কাব্য ফসল তাকেই বোঝানো হয়েছে। তাহলে এই কবিতায় আমরা কি পেলাম? আসলে কবি এখানে বাস্তব জীবনের যে চিত্র, সেই বাস্তব জীবনের চিত্রকে এখানে তুলে ধরেছেন।